দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৩৬। দিশাদের সাথে কথা বলে একটু এগোতেই মিতালির সামনাসামনি পড়ল রায়হান। কিছু একটা ভেবে দিগন্তের কাছে না যাওয়ার সিদ্ধান্ত নিল। মিতালিকে কালকের ঘটনা সংক্ষেপে বলে তাকে দিগন্তের কাছে যেতে বলল। ও আর এক মুহূর্ত দেরি করল না, সেখানে দ্রুত পায়ে তালুকদার বাড়ি ছেড়ে বাইক ছুটালো চট্টগ্রামের উদ্দেশ্যে। মাথায় জটলা পাকিয়ে আছে নানান চিন্তা ভাবনা, শান্তি মিলছে না ভেতরে। জ্ঞান হারায়নি বেলা, তবে মাথা ভনভন করে ঘুরছে। কান ভারী হয়ে আছে বলে দিগন্তের ডাক ওর কানে ভাঙা ভাঙা লাগছে। এদিকে দিগন্ত বেলাকে দুহাতের বন্ধনে নিয়ে ডাকছে। চোখের পাতা নড়ছে ওর। অনেকটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো বেলা। কিরে, শুনছিস? বেলা, এই বেলা, ওঠ। চোখ খুলল বেলা। ওকে চোখ খুলতে দেখে রাগে স্বরে দিগন্ত ধমকালো। হুটহাট জ্ঞান হারানো কি তোর স্বভাব দোষ হয়ে দাঁড়িয়েছে? আগে তো কখনো দেখিনি, এখন এরকম হচ্ছে কেন? বেয়াদবি করতে করতে যদি শরীরে রোগ বাঁধিয়েছিস, তাহলে কিন্তু তোর কপালে খারাপই আছে বেলা। ঠোঁট উল্টালো বেলা। ও অসুস্থও নয়, দুর্বলও নয়, কিন্তু দিগন্তকে ভালোভাবে দেখলেই মাথা ঘোরে কেন, এর কারণও নিজেও জানে না। সিঁড়ির কাছ থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে দিগন্ত ছেড়ে দিল বেলাকে। ছাড়া পেয়ে বেলা উঠে দাঁড়ালো। দিগন্ত উঠে দাঁড়াতে যাবে তার আগেই ভেসে এলো বেলার চঞ্চলে গলার কথা। রোগ আমি বাঁধিয়েছি নাকি? আপনাকে ভালো লাগতে লাগতে এমনিই থেকেই বেঁধে গেল, এতে আমার দোষ? খালি খালি বেয়াদব বলার সুযোগ খুঁজে বেড়ান। দোষ কিন্তু আপনার, বুঝলেন? বেলার দিকে চোখ রাঙিয়ে তাকালো দিগন্ত। ধমকে উঠল, বেলা? তাতে বেলার কি? সত্যি বলতে ভয় কিসের? ওর এমনি ভয় লাগছে না, কিন্তু দিগন্তের চোখ রাঙানি দেখে ফুরুত করে উড়াল দিল। বেলাকে যেতে দেখে দাঁড়ালো দিগন্ত। পিছু ছুটে একটা সিগারেট হাতে নিবে, তখনই পেছন থেকে ওকে ডাকলো বেলা। দিগন্ত ভাই। ভ্রুজোড়া এক করে দরজার দিকে চোখ ফেরালো দিগন্ত। দরজা থেকে ঘাড় এলিয়ে ওর দিকে তাকে মিটিমিটি হাসছে বেলা। দিগন্ত ভ্রু নাচিয়ে বলল, আবার কি? বিস্তর হাসল বেলা, অতঃপর চটপটে স্বরে বলল, আপনার হাসিটা মারাত্মক ভালো লেগেছে। বলেই গায়েব হলো সে। ওর টিকিটারও খোঁজ নেই আর। সামনের দিকে চেয়ে সিগারেটে আগুন দিতে দিতে আবারও শব্দহীন হাসল দিগন্ত। বেলার পাগলামোতে ওর বিক্ষিপ্ত মন মেজাজ কখন ঠিক হয়েছে তা টের পায়নি। তবে বেলা যে ওর ওপর বেশ ভালোভাবেই মজেছে তা ভেবেই ওর মন প্রশান্তিতে ছেয়ে গিয়েছে। কয়টা সিঁড়ি পেরিয়ে আসতেই মিতালির মুখোমুখি হলো বেলা। মিতালি ঝড়ের বেগে উপরে উঠছিল। বেলাকে সামনে পেয়ে বলল, হ্যাঁ রে, দিঘি উপরে আছে এখনো? মাথা ঝাঁকিয়ে উত্তর দিল বেলা, হ্যাঁ আছে। মাইশা পড়ে গিয়েছে বাগানে, অনেক ব্যথা পেয়েছে মেয়েটা। তুই নিচে যা, আমি দিগুকে বলে আসছি। মাইশার কথা শুনে চোখ বড় হলো বেলার। বাগানে যে পাঠিয়েছিল লেবু আনার জন্য তা বেমালুম ভুলে বসেছে বেলা। হুড়মুড়িয়ে নিচের দিকে ছুটল মাইশাকে দেখার জন্য। কোমরের ব্যথাটা একটু কম থাকলেও পায়ের অবস্থা আগের মতোই রয়েছে। ডান পায়ে কোনো বল পাচ্ছে না মাইশা। কোমরে চিনচিন ব্যথার প্রভাবে ওর চোখ মুখ নীল হয়ে গিয়েছে। দিশা আর বাণী ওর পাশে বসে ওর ভালো মন্দ দেখছে। বেলা অপরাধীর ন্যায় চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ও অযথা লেবু আনতে না পাঠালে মাইশা পড়ে যেত না। বৃষ্টি মাইশার ডান পা পরখ করে বলল, হয়তো ফ্র্যাকচার হয়েছে, ডাক্তারের কাছে নিতে হবে। তা শুনে দিহান ব্যস্ত হয়ে পড়ল। জয়নাল মাইশার রুমে এসে মাইশাকে তৈরি করে দিতে বলল। ফেরার আগে জুনায়েদের খোঁজ করলো, কিন্তু পেল না কোথাও। বুঝে নিল সে জুনায়েদ এই সাত সকালে কোথায় যেতে পারে। মাইশার কথা জানতেই দিগন্ত এক মুহূর্ত দেরি করলো না। মাইশার কাছে এসে ওর হালচাল দেখে দিহানকে বলল গাড়ি বের করতে। মাইশা উঠে দাঁড়াতে পারল না। কোমরের ব্যথায় সোজা হওয়া কষ্টকর। কয়েকবার চেষ্টা করে উঠতে পারল না মাইশা। দিগন্ত আর জয়নাল মিলে ওকে ধরে গাড়িতে তুলল। এতক্ষণ মাইশাকে নিয়ে অপরাধবোধে ভুগলেও মুহূর্তে সেটা আবার ক্রোধে পরিণত হলো। দিগন্ত মাইশাকে ধরেছে, মাইশাও দিগন্তকে চেপে ধরেছে। ওদের এত কাছাকাছি দেখে শরীরে আগুন ঝলকে উঠল বেলার। মনে হলো কোনো প্রিয় জিনিস ওর কাছ থেকে কেড়ে নিয়েছে কেউ। ক্ষোভ আর জেদে ভরে দাঁতে দাঁত পিষে কিরমিরিয়ে উঠল। চোখ জোড়া অসম্ভব রকমের লাল হয়ে গিয়েছে। আর একটু হলে পানি গড়িয়ে পড়বে। মাইশাকে নিয়ে দিহান, দিগন্ত আর দিশা যাবে। অফিসের গুরুত্বপূর্ণ মিটিং আছে, জয়নাল যেতে পারবে না। দিহানও মাইশাকে নিয়ে হাসপাতাল যাচ্ছে। এদিকে এত বড় মিটিং ও একা সামলাতে পারবে না। জুনায়েদকে বারবার ফোন দিচ্ছে, কিন্তু নো রেসপন্স।
জয়নালের চিন্তিত মুখ দেখে প্রশ্ন ছুড়ল দিগন্ত, কিছু হয়েছে? জয়নাল আগ বাড়িয়ে জুনায়েদের কথা কিছু বলল না। স্মিত হেসে বলল, অফিসের এত কাজ সামলাতে খুব কষ্ট হচ্ছে। বয়স তো হলো অনেক, সারা জীবন ধকল সামলাতে গেল। দিহান যদিও হাল ধরেছে, কিন্তু ওর একার ভরসায় তো এত বড় ব্যবসা ছেড়ে দেওয়া যাবে না। এসব নিয়ে চিন্তায় আছি। যা হোক, তোমরা যাও দ্রুত, মেয়েটার ব্যথা বাড়ছে। দেখি আমি অফিস থেকে যেতে পারলে যাব। জয়নালের আকার ইঙ্গিতের কথা ধরতে পারল দিগন্ত। ঘুরে ফিরে ওকে ব্যবসার হাল ধরতে বলল। তবে কথাগুলো ভুল বলেনি সে। দিগন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। ওর পাশে দিহান আর পেছনে মাইশাকে আধশোয়া করে ধরে আছে দিশা। বেলা বাড়ার সাথে সাথেই তালুকদার বাড়িতে হাজির হলো রহমান। সারা রাত ছটফট করে কেটেছে। রাতে বৃষ্টিকে কতবার ফোন দিয়েছে তার ইয়ত্তা নেই। মেয়ে আর বোনের সাথে ভালো মন্দ কথা বলে দেরি করেনি। বৃষ্টি আর বেলাকে নিয়ে চলে এসেছে। মিতালি রাগারাগি করেছে, এত সকালে যেতে দিবে না। রহমান ওকে ভুলিয়ে ভালিয়ে মেয়েদের নিয়ে এসেছে। বাণীকে আনতে চাইলে বাণী এলো না। মাইশা অসুস্থ। এই অবস্থায় বাপের বাড়ি যাওয়াটা শোভা পায় না। আসার সময় বেলা খুব বেশি কথা বলেনি কারোর সাথে। হাসি খুশি চঞ্চলতা মুছতে গিয়েছে। ফেরার পথে পুরো রাস্তা চুপ করেছিল। রহমান মেয়ের নরম কাটা দেখে শঙ্কিত হলো ভেতরে। পরক্ষণে নিজের ভাবনার উপর নিজেই হাসল। বেলা ছোট, এত ভয় পাওয়ার কিছু নেই। বাড়ি ফিরে কারোর সাথে কথা না বলে রুমে চলে এলো বেলা। জামা কাপড় না ছেড়ে সেভাবেই শুয়ে পড়ল। মন ভালো না থাকলে হয়তো শরীরও সাথ দেয় না। মেজাজ খিটখিটে হয়ে আছে, সারা রাত ঘুমায়নি। শুয়ে কিছুক্ষণ ঝিম মেরে পড়ে রইল। কোনো এক সময় ঘুমিয়ে গেল। দুপুরের কড়া রোদ চোখে মুখে আছড়ে পড়তে ঘুম হালকা হলো বেলার। জানালা হাট খোলা থাকায় সম্পূর্ণ রোদটা বিছানার মাঝ বরাবর এসে পড়েছে। সকালে শীতভাব ছিল বলে ফ্যান না ছেড়েই ঘুমিয়েছে। এখন ঘেমে নিয়ে একাকার হয়েছে। উঠে কাপড় চোপড় নিয়ে সোজা গোসল করতে চলে গেল। মাথায় গামছা পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়ালো বেলা। নিজের মূর্ছা যাওয়া প্রতিচ্ছবি ভালো লাগলো না। ঠোঁট টেনে হাসার চেষ্টা করল। হাসি এলো না, বরং মাইশা দিগন্তের ধরাধরি ভাসল মনে। কেমন একটা বিতৃষ্ণা ভাব ছেয়ে গেল অন্তরে। ঘরের তির্যক রোদটা ওর রাগে ঘি ঢাললো হয়তো। বড় বড় পা ফেলে টেবিলের কাছে গিয়ে ধুমধাম শব্দ তুলে জানালা লাগালো। ফেরি যেতে নিলে চোখ পড়লো একটা বক্স। সরু চোখে কৌতূহলবশত বক্সটা হাতে নিল বেলা। খুলতেই নানান ডিজাইনের ফিঙ্গার রিং বেরিয়ে আসলো। চোখ জোড়া চিকচিক করে উঠল বেলার। পুরো বক্সটা এনে বিছানার উপর সব ঢেলে দিল। রিংয়ের ছোটখাটো একটা দোকান বের হলো, সাথে একটা স্টিকি নোট। নোটটা মেলে ধরতে ভেসে উঠল একটা লেখা, আরো ভালো করে পড়াশোনা কর বেয়াদব। শেষের বেয়াদব দেখে ফিক করে হেসে দিল বেলা। দিগন্ত দিয়েছে তা স্পষ্ট। আজ তো মহাব্যস্ত। নিশ্চয়ই কাল রেজাল্টের পর দিয়েছে। বেলাও বাড়ি যাওয়ায় আজ পেল। রাগ ঢাক সব কোথায় হারালো কে জানে। খুশি মনে একটা একটা করে রিং হাতে দিচ্ছে, আবার চোখের সামনে মেলে ধরে দেখছে কোনটা কেমন মানাচ্ছে। মাইশাকে বাড়িতে আনা হয়েছে। পায়ে ছোট ফ্র্যাকচার হয়েছে। 1 মাস বেড রেস্ট দিয়েছে ডাক্তার। কোমরের মাংসে চাপ পেয়েছে অনেকটা। ঔষধ আর স্প্রে দিয়েছে তার জন্য। বাড়ি ফিরে বেলাকে আর পেল না দিগন্ত। মিতালির কাছে শুনেছে রহমান এসে তাড়াহুড়ো করে মেয়েদের নিয়ে গিয়েছে। তা শুনে ভেতরে ভেতরে অনেকটা আনন্দ পেল সে। পাটোয়ারি সাহেব ভয়ে আছে। এদিকে তার পিচ্চি মেয়ে বাঘকেও বাঘ ভাবে না, বাঘের খাঁচায় বন্দি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মাঝখানে একটু আফসোসও করল, মেয়ে নিয়ে পাটোয়ারির অহংকার চূর্ণ হবে বোধ হয়। রহমানকে কয়েকবার ফোন দিয়েও পেল না। ক্লাবে গেল, সেখানেও নেই। ছেলেদের থেকে খোঁজ নিল, আজ আসেনি। আবারও ফোন দিল, অপর পাশ থেকে তা কেটে দিল। রায়হান। সবশেষে রায়হানের উদ্দেশ্যে কয়েকটা গালি দিয়ে বিড়বিড়ালো দিগন্ত, শালা হারামজাদা, বউ ফেলে আরামসে দিন কাটাচ্ছে। আমার বউয়ের হদিস নাই, অন্যের বউয়ের খেদমত করতেই আধবেলা কাটে। মাত্র চট্টগ্রামে ঢুকেছে রায়হান। দিগন্তের কল দেখে কেটে দিল। চেতেছে দিগন্তের উপর। ফোন কেটে দিয়ে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে পকেটে ভরল। সত্যি যদি সেদিনের মেয়েটা মাইশা হয়, তাহলে দিগন্ত অবশ্যই আগে থেকে জানে। সেদিন এত কথা হলো, একবারও কিছু বলেনি। রায়হান প্রতিদিন নিখোঁজ বইয়ের গানা গায় দিগন্তের সামনে, কিন্তু দিগন্ত কোনো প্রতিক্রিয়া দেখায় না, মজা নেয় ওর কষ্টে। রায়হানের বাইক সোজা এসে থামলো কাজী অফিসের সামনে। দরজার কাছে এসে সব আশা ভরসায় এক বালতি পানি পড়ল। কাজীর গেটের বিশাল তালায় মাকড়সা সংসার বাঁধিয়েছে। পাশেই কাজীর বাড়ি, সেখানে গিয়ে খোঁজ করল। কাজী সংসার নিয়ে ঢাকা গিয়েছে।
মাথায় হাত পড়ল রায়হানের। সেদিন সাইন করার সময় মেয়েটার নামটা দেখলে আজ আর এত খাটনি খাটতে হতো না। মুখ থেকে হেলমেট খোলেনি বিধায় সেদিনের লোকগুলো রায়হানকে দেখেও চিনতে পারল না। এ ফয়দা নিল রায়হান। লোকজনকে ওদের বিয়ের ঘটনা অপ্রত্যক্ষভাবে কিছুটা বলে জানতে চাইল মেয়েটাকে কেউ চেনে কি না। চেনে না কেউ। ঢ্যামনা রায়হানের মাথায় বুদ্ধি তো এলো মাইশার ছবি দেখাবে, কিন্তু হাই কপাল, মাইশার কোনো ছবি নেই ওর কাছে। ব্যর্থ হয়ে একটা পাহাড়ের কাছে এসে বসলো। সেখানে অনেকটা সময় ব্যয় করে বাইকের কাছে আসতে নিলে মুখোমুখি হলো স্বল্প পরিচিত একজনের সাথে। সোফায় বসে দুই পা নাচিয়ে নাচিয়ে আয়েশ করে চকলেট খাচ্ছে প্রত্যাশা। গালে মুখে মাখিয়েছে অনেকটা। বিছানায় বেঘরে ঘুমাচ্ছে মনা। মাত্রাতিরিক্ত মানসিক টানাপোড়েনে জ্বর উঠেছিল। সর্বক্ষণ ডিপ্রেশন থেকে মানসিকভাবে দুর্বলতা গ্রাস করেছে। ডাক্তার দেখেছে ওকে, ওষুধের প্রভাবে ঘুমিয়ে আছে এখন। প্রত্যাশার কেয়ারটেকার প্রত্যাশার হাতে চকলেট ধরিয়ে দিয়ে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। ফোনালাপে মহাব্যস্ত। জুনায়েদ মনাকে ওষুধ দিয়ে অফিস চলে গিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। ফোনালাপে ব্যস্ত থাকায় প্রত্যাশাকে দুপুরের খাবার খাওয়াতে ভুলে বসেছে। প্রত্যাশা খাওয়ার কথা বললেই ওর হাতে একটা করে চকলেট ধরিয়ে দিচ্ছে মেয়েটা। ছোট্ট প্রত্যাশা খিদে সহ্য করতে পারে না। একে একে অনেকগুলো চকলেট খেলেও পেট ভরেনি। শেষ চকলেটটাই চেটেপুটে খেলেও ওর পেট জ্বলছে। ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ যাবৎ কেঁদেই চলেছে, কিন্তু মেয়েটার ফোনে এতটাই ডুবে গিয়েছে যে সে কান্না কানে লাগেনি। জুনায়েদ অফিস থেকে সরাসরি এখানে চলে এসেছে। নিচ থেকে প্রত্যাশার কান্নার আওয়াজ শুনে দ্রুত পায়ে উপরে উঠল। সোফায় বসে কান্না করছে প্রত্যাশা। চোখ মুখ ফুলে উঠছে। চকলেটগুলো গালে মুখে শুকিয়ে গিয়েছে। ওকে কোলে নিয়ে জুনায়েদ কেয়ারটেকার মেয়েটার আচ্ছা মতো ঝাড়ল। মনার এত সবে কোনো হুঁশ নেই। ও ঘুমিয়েই আছে। হাইড্রোজের ঘুমের ওষুধ মিশ্রিত থাকায় ও টের পাবে না এত সহজে। মেয়েটাকে গালাগাল করে কাছ থেকে ছাড়িয়ে দিল। অতঃপর প্রত্যাশাকে পরিষ্কার করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। পরীর মতো মেয়েটাকে খুব ভালোবাসে জুনায়েদ। কোনো কালে মেয়ের আশা ছিল না ওর মনে। প্রথম স্ত্রীর ছেলে হয়েছিল বলে সে সংসার টিকেছিল। যখন শুনেছিল মনার মেয়ে হয়েছে তখন ভেবে নিয়েছিল মেয়েটাকে সরিয়ে দেবে, কিন্তু যখন মেয়ের মুখ দেখলো আর পারল না সে কাজ করতে। ফুটফুটে মেয়েটার সৌন্দর্য মায়ের থেকেও দ্বিগুণ বেশি। এত সুন্দর মেয়ের বাবা হওয়ার লোভ হলো জুনায়েদের। এই মেয়ে ওর অংশ ভাবলেও অবাক হয়। প্রত্যাশাকে ঘুম পাড়িয়ে মনাকে অনেক ডাকাডাকি করে ঘুম থেকে তুলল। জুনায়েদকে দেখে মনা আবারও মুখ কুঁচকে নিল। আমাকে দুটো দিন একা ছাড়েন, দোহাই লাগে। গ্লাসে পানি ঢালতে ঢালতে জুনায়েদ বলল, যতদিন আমি বেঁচে আছি ততদিন এভাবেই চলবে। তোমার বাপ ভাই আমার টাকায় পায়ের উপর পা তুলে খাচ্ছে, ন্যাকামি করবে না। দাঁত খিসে পেটে থাকা কথাগুলো হজম করে নিল মনা। কিছুতেই সহ্য হচ্ছে না লোকটাকে। উপায় নেই ওর কাছে, মুখ বুজে সয়ে যেতে হবে সব।